গুড আফটারনুন ছাত্র বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। কালকে তোমাদের ছুটি ছিল, তার জন্য ক্লাস হয়নি। আজকে আমার সপ্তম ক্লাস হিট অধ্যায়ের উপর শুরু করছি। আগের দিন তোমাদের লিনতাপ সম্পর্কে একটু বলা হয়েছিল, আর গলন, কঠিন ভবন এগুলো সম্পর্কে ডিসকাস করা হয়েছিল। একটা বোধমূলক প্রশ্ন এবং প্রয়োগমূলক প্রশ্ন করানো হয়েছিল যে জল বরফে পরিণত হলে আয়তনে বাড়ে, তার সুবিধা অসুবিধা। আর বলা হয়েছিল তোমাদের লিনতাপ সম্পর্কে সম্পূর্ণ ধারণা দেওয়া হয়েছিল। একটা জিনিস তোমাদের অবস্থান্তর প্রক্রিয়ার মধ্যে যেটা বলা হয়েছিল যে বাষ্পীভবন প্রক্রিয়া, এবং বাষ্পীভবন প্রক্রিয়ার মাধ্যমেই যে বাষ্পায়ন হয়, তারপরে বাষ্পায়নের হার কী বিষয়ের উপর নির্ভর করে, এগুলো আগের দিন তোমাদের বলেছিলাম যে 6টা বিষয়ের উপর নির্ভর করে। সেগুলো নিশ্চয়ই তোমরা পড়ে নিয়েছো, খুব ভালো করে পড়বে, প্রশ্নটা আসে তোমাদের পরীক্ষায়। আর আজকে যে বিষয় নিয়ে আমি বলবো সেটা হচ্ছে বাষ্পীভবন সম্পর্কিতই বয়লিং পয়েন্ট অর্থাৎ স্ফুটনাঙ্ক সম্পর্কে আমি তোমাদের আজকে উপস্থাপন করব। স্ফুটনাঙ্ক কি? তো দেখো, আমি একটু বোর্ডের দিকে আমি যাচ্ছি একটু। বয়লিং পয়েন্ট আজকে হচ্ছে তোমাদের 20 তারিখ। ক্লাস 8-এর ভৌতবিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখো, বাষ্পীভবন বলতে কি বোঝায় সেটা কি বলেছিলাম, যে কোনো উষ্ণতায় অথবা স্থির উষ্ণতায় তরল ফুটে বাষ্পে পরিণত হয়, এটা বলেছিলাম তো। আর উদাহরণ হিসেবে কি বলেছিলাম, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে বিশুদ্ধ জল 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ফুটে বাষ্পে রূপান্তরিত হয়। তাহলে দেখো, আগের দিন ইভাপোরেশন বলে একটি টপিক পড়েছিলাম। সেখানে কি বলেছিলাম যে যে কোনো উষ্ণতায় তরলের উপরিতল থেকে তরলের ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে কি বলা হয়? বাষ্পায়ন। বাষ্পায়ন প্রক্রিয়াটা ধীরে 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 ঘটতে থাকে, এবং যতক্ষণ না বাষ্পীভবন শেষ হচ্ছে ততক্ষণ বাষ্পায়ন প্রক্রিয়া, গোটা প্রক্রিয়াটাকে আমরা বলছি বাষ্পায়ন। তাহলে স্ফুটনাঙ্ক কাকে বলবো? স্ফুটনাঙ্ক অনেকটা সংজ্ঞাটা আমাদেরকে ইউজ করতে হবে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, অর্থাৎ সবই হচ্ছে কি যা এখানে ঘটছে, অবস্থান্তর ঘটছে, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপই হচ্ছে। সুতরাং স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপটা আমাকে সব জায়গায় মেনশন করতে হবে। বয়লিং পয়েন্ট কাকে বলবো? প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় এই কথাটা সব জায়গায় কিন্তু কমন, অর্থাৎ গলনাঙ্ক বলো, স্ফুটনাঙ্ক বলো, হিমাঙ্ক বলো, এই কথাটা অনেক জায়গায় কমন। তাহলে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো তরল পদার্থের স্ফুটন মানে হচ্ছে কি? ফুটতে শুরু করে। স্ফুটন শুরু হয় এবং সমগ্র
তরল বাষ্পে রূপান্তরিত হওয়া না পর্যন্ত সেই উষ্ণতা স্থির থাকে তাকে ওই তরলের স্ফুটনাঙ্ক বা স্বাভাবিক স্ফুটনাঙ্ক বলা হয়। এই প্রসঙ্গে বলে রাখা দরকার, স্বাভাবিক স্ফুটনাঙ্ক যে টার্মটা আমি ইউজ করলাম সেটা কেন করলাম, কারণ প্রথমেই দেখো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে বা স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে সংজ্ঞাটা আমি লিখছি। যদি বায়ুমণ্ডলীয় চাপ হেরফের করা হয়, অর্থাৎ বৃদ্ধি করা হয় বা কমানো হয়, তাহলে কিন্তু স্ফুটনাঙ্কের মান পরিবর্তিত হবে। তাহলে বায়ুমণ্ডলীয় চাপের সাথে স্ফুটনাঙ্ক কীভাবে পরিবর্তিত হয় আমি পরের প্রশ্নেই আসছি। তো এটা দেখে নাও তোমরা। বয়লিং পয়েন্ট তাহলে কি বললাম, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো তরল পদার্থের স্ফুটন শুরু হয় এবং সমগ্র তরল বাষ্পে রূপান্তরিত হওয়া না পর্যন্ত সেই উষ্ণতা স্থির থাকে তাকে ওই তরলের স্ফুটনাঙ্ক বা স্বাভাবিক স্ফুটনাঙ্ক বলা হয়। পাশে যে ছবিটা এঁকেছি আমি একটু পরে ডিসকাস করছি, তোমাদের সংজ্ঞাটা তোমরা দেখতে পেলে নিশ্চয়ই। তাহলে দেখো বাষ্পায়ন কখন, পুরো প্রক্রিয়াটাই বাষ্পায়ন হচ্ছে, তরল থেকে বাষ্পে যখন রূপান্তরিত হচ্ছে একটি জলকণা, যখন স্ফুটনটা শুরু হচ্ছে সেই অবস্থায় কি হয়, কিছুক্ষণের জন্য উষ্ণতা স্থির থাকে। সমগ্র তরলটা বাষ্পে রূপান্তরিত হওয়া না পর্যন্ত উষ্ণতা কী থাকে, স্থির থাকে। সেই নির্দিষ্ট তাপমাত্রাটা কি হচ্ছে, স্ফুটনাঙ্ক বলা হচ্ছে। যেমন জলের স্ফুটনাঙ্ক স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে কত, 100 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন হচ্ছে দেখো, একই রকমভাবে যেমন বাষ্পায়নের হার বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করছে, ঠিক একই রকমভাবে তরলের স্ফুটনাঙ্ক, আগে তোমাদের পড়েছিলাম গলনাঙ্ক কী বা হিমাঙ্ক কী বিষয়ের উপর নির্ভর করে, একই রকমভাবে তরলের স্ফুটনাঙ্কও কিছু কিছু বিষয়ের দ্বারা প্রভাবিত হতে পারে। তো সেই বিষয়গুলো তোমরা দেখো। পরের প্রশ্ন হচ্ছে, তরলের স্ফুটনাঙ্ক কি কি বিষয় দ্বারা প্রভাবিত হয়। তরলের স্ফুটনাঙ্ক কি কি বিষয় দ্বারা প্রভাবিত হয়। 1 নম্বর, একই রকমভাবে দেখো তরলের প্রকৃতি। 2 নম্বর, অপদ্রব্যের উপস্থিতি। 3 নম্বর, তরলের উপরিস্থিত চাপ। এই 3টি বিষয়ের উপর নির্ভর করে, তরলের প্রকৃতি, অপদ্রব্য বা ইম্পিউরিটিস, অপদ্রব্যের উপস্থিতি, তরলের উপস্থিত চাপ। এবার এই 3টি বিষয় নিয়ে ডিসকাস করব, কীভাবে একে অপরে কীভাবে প্রভাবিত করছে
তরলের স্ফুটনাঙ্ককে কীভাবে প্রভাবিত করছে এই তিনটি বিষয়। তরলের প্রকৃতি দেখো, তরল পদার্থটি কী ধরনের তার উপর তরলের স্ফুটনাঙ্ক নির্ভর করে। যেমন দেখো, উদ্বায়ী তরল যদি হয় সেক্ষেত্রে স্ফুটনাঙ্ক কী হবে, কম হবে। ইথার বা স্পিরিটের স্ফুটনাঙ্ক কী হবে, কম হবে, গলনাঙ্ক কম হয়েছিল। আর এক্ষেত্রে দেখো, অপদ্রব্যের উপস্থিতি যদি ঘটে কোনো ক্ষেত্রে, তরলে যদি কঠিন অপদ্রব্য দ্রবীভূত অবস্থায় থাকে তাহলে কি হয়, তরলে স্ফুটনাঙ্ক বেড়ে যায়। যেমন সমুদ্রের জলের স্ফুটনাঙ্ক কিন্তু স্বাভাবিক স্ফুটনাঙ্কের থেকে বেশি, কারণ সমুদ্র জলে কী থাকে, লবণ থাকে। সমুদ্রের জলে স্ফুটনাঙ্ক হয় 110 ডিগ্রির কাছাকাছি। আবার যদি গ্যাসীয় অপদ্রব্য উপস্থিত থাকে তাহলে কী হবে, তরল স্ফুটনাঙ্ক কমে যাবে। তরলের অপদ্রব্যের ক্ষেত্রে যে মিশ্রণের স্ফুটনাঙ্ক হয়, যদি মিশ্রণ স্ফুটনাঙ্ক হয় সেক্ষেত্রে উপাদান তরল দুটি স্ফুটনাঙ্কের মাঝামাঝি হয়। একটা বললাম কি, তরলের ক্ষেত্রে কি হয়, স্ফুটনাঙ্ক বেড়ে যাচ্ছে যদি কঠিন অপদ্রব্য মিশ্রিত থাকে। কখন, কঠিন অপদ্রব্য দ্রবীভূত থাকলে। তাহলে আর কি বললাম, গ্যাসীয় অপদ্রব্য থাকলে কী হবে, তরল স্ফুটনাঙ্ক কমে যাচ্ছে। আর মিশ্রণ থাকলে কী হবে, উপাদান তরল দুটি স্ফুটনাঙ্কের, উপাদান তরল বলতে যে দুটো তরলের স্ফুটনাঙ্ক আছে তার মাঝামাঝি স্ফুটনাঙ্ক হবে। লাস্টের বিষয়টাতে তোমাদের ভালো করে একটু পড়তে হবে, যেটা হচ্ছে জানতে হবে তরলের উপস্থিত চাপ। এর উপর কিছু কিছু বোধমূলক প্রশ্ন আসে তোমাদের, একটু পরে আমি যাচ্ছি একটা প্রশ্নে। তরলের উপস্থিত চাপ কীভাবে নির্ভর করছে দেখো, তরলের উপস্থিত মাধ্যম দ্বারা প্রযুক্ত চাপ প্রমাণ চাপ অপেক্ষা বেশি হলে তরলের স্ফুটনাঙ্ক তার স্বাভাবিক স্ফুটনাঙ্ক অপেক্ষা বেশি হবে। আরেকবার বলছি, তরলের উপস্থিত মাধ্যম দ্বারা প্রযুক্ত চাপ প্রমাণ চাপ অপেক্ষা বেশি হলে তরলের স্ফুটনাঙ্ক তার স্বাভাবিক স্ফুটনাঙ্ক অপেক্ষা বেশি হবে। উদাহরণ যেমন হচ্ছে কি, চাপ বৃদ্ধিতে বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক প্রায় 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়। প্রেসার কুকার অপারেশনে ব্যবহৃত ছুরি, কাঁচি প্রভৃতি জীবাণুমুক্ত করার কাজে এগুলো লাগানো হয়। আবার একই রকমভাবে কী হয়, তরলের উপর যদি চাপ হ্রাস পায় তাহলে তরলের স্ফুটনাঙ্ক কী হয়, কমে যায়। তরলটি স্বাভাবিক স্ফুটনাঙ্ক অপেক্ষা তখন কী হয়, কম উষ্ণতায় ফুটতে শুরু করে। এই স্বাভাবিক স্ফুটনাঙ্ক অপেক্ষা যে কম উষ্ণতায় ফুটছে, এই ধর্মকে কাজে লাগিয়ে কী হয়, ঘনীভূত দুধ তৈরি করা হয়। পাহাড়ি অঞ্চলে আমরা কি জানি, পাহাড়ি অঞ্চলে কি হয়, বায়ুর চাপ কম থাকে, সেই জন্য কী হয়, জল তার স্বাভাবিক স্ফুটনাঙ্ক অপেক্ষা কম উষ্ণতায় ফুটতে শুরু করে, তাড়াতাড়ি ফুটতে শুরু করে। যেমন যদি আমরা দার্জিলিং বা আরও উঁচু স্থানে কোনো যদি জল গরম করি তখন সেটা জলের স্ফুটনাঙ্কের মান প্রায় 94 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি হয়। এক্সাক্ট টেম্পারেচার হচ্ছে প্রায়, অনেক বইয়ে দেখবে লেখা থাকবে 93.5 বা 93.6 কাছাকাছি। এর জন্য কি হয়, খাদ্যদ্রব্য সেদ্ধ হতে সময় বেশি লাগে ওই পাহাড়ি স্থানে। যদি বলা হয় যে পাহাড়ি স্থানে খাদ্যদ্রব্য সেদ্ধ হতে সময় বেশি লাগে কেন, কারণ জল তার স্বাভাবিক যে স্ফুটনাঙ্ক তার থেকে কম উষ্ণতায় ফুটতে শুরু করে। এর ফলে কি হয়, জলের আপেক্ষিক তাপটা কি হয়, কমে যাবে, আপেক্ষিক তাপ কমে যাবে, তার জন্য কি হয়, সময় লাগে। তাহলে এইগুলো বিষয়গুলো তোমরা পড়ে নেবে। এটাও আসে তোমাদের, তরলের স্ফুটনাঙ্ক কী কী বিষয় দ্বারা প্রভাবিত হয়, তরলের প্রকৃতি, অপদ্রব্যের উপস্থিতি, তরলের উপস্থিত চাপ। এবার যে বিষয়টা আসছি, তরলের উপস্থিত চাপ, এই বিষয়ে একটি উদাহরণ দিলাম যে চাপ বৃদ্ধিতে বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাচ্ছে। তো প্রেশার কুকারের কার্যনীতি যদি তোমাদের পরীক্ষায় খুবই আসে, ইম্পর্টেন্ট, দেখো প্রেশার কুকার আমি এঁকে রেখেছি। প্রেশার কুকারে খাদ্যদ্রব্য সেদ্ধ হয় কেন তাড়াতাড়ি, যদি তোমাদের প্রশ্নটা আসে, বা প্রেশার কুকারের কার্যনীতি কী। প্রেশার কুকার তোমরা সবাই দেখেছো, প্রত্যেকের বাড়িতেই থাকে। প্রেশার কুকার কি হয়, মূলত একটি কি আঁটো ফিটিংয়ের ঢাকনা ও সুরক্ষা ভাগযুক্ত রান্না করার বিশেষ পাত্র। যখন কি হয়, এই যে প্রেশার কুকারের ঢাকনাটি আছে, এই ঢাকনাটা কি হয়, ঢাকনাটি বন্ধ করে রাখা হচ্ছে। এই বন্ধ করে রাখার সময় একটা সিল করে দিই আমরা,
বায়ুনিরুদ্ধভাবে। এটা কি হয়, সিল করে দিয়ে ক্লোজ প্রেশার সিস্টেম তৈরি করা হয়, ক্লোজ প্রেশার সিস্টেম তৈরি করা হয়। আমরা সাধারণত কি জানি, আমরা জানি যে রান্নার সময় যতই তাপের পরিমাণ আমরা বাড়াই না কেন, জলসহ কোনো কিছু পদ যদি রান্না করি তাহলে তাপমাত্রা কখনোই 100°C উপরে উঠবে না। কারণ কোনো তরল স্ফুটনাঙ্কে পৌঁছানোর পর তাপমাত্রা আর বাড়ানো যায় না, তাই তো? স্ফুটনাঙ্কে পৌঁছানোর পর তার তাপমাত্রা আর বাড়ানো যায় না যদি বায়ুর চাপ না বাড়ানো হয়। একটু আগেই বললাম চাপ বৃদ্ধিতে কি হয়, স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। যদি স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ রাখা হয় তাহলে কি হবে, সে নির্দিষ্ট তাপমাত্রার স্ফুটনাঙ্ক সেটাই থাকবে। তাহলে যদি বায়ুর চাপ না বাড়ানো হয় তাহলে কি হবে, কোনো তরল স্ফুটনাঙ্কে পৌঁছানোর পর আর তাপমাত্রা বাড়ানো যাবে না, যতই আমরা টেম্পারেচার দিই না কেন, অর্থাৎ তাপ প্রদান করি না কেন। কিন্তু কোনোভাবে যদি এই তাপমাত্রা 100°র চেয়ে বাড়ানো যায়, কোনোভাবে যদি 100° থেকে বাড়াতে পারি আমরা, সেই ব্যবস্থা তৈরি করা হয়, তাহলে কি হবে, খাদ্যদ্রব্য কী হবে, পূর্বের তুলনায় তাড়াতাড়ি সেদ্ধ হবে এবং তাড়াতাড়ি রান্না হবে। প্রেশার কুকারে ঠিক এইরকম ব্যবস্থায় করা হয়ে থাকে। দেখতে পাচ্ছ তোমরা, প্রেশার কুকারে যে ঢাকনাটা আছে সেটা বায়ুনিরুদ্ধভাবে লাগানো হয়। আমি লিখে রেখেছি বায়ুনিরুদ্ধ ব্যবস্থা, অর্থাৎ ভেতর থেকে বায়ু বাইরে বেরোতে পারবে না, বাইরের বায়ু ভেতরে প্রবেশ করতে পারবে না। প্রেশার কুকারে কীরকম ব্যবস্থা করা হয় দেখো, যদি বায়ুর চাপ আমরা বৃদ্ধি করে দিই তাহলে কি হয়, স্ফুটনাঙ্কের মান বৃদ্ধি পায়। তাহলে এই কার্যের উপর অর্থাৎ এই থিওরির উপর ভিত্তি করি আমরা জানি, তাহলে বুঝতে পারছি চাপ বাড়লে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাচ্ছে এবং চাপ কমলে স্ফুটনাঙ্ক কমে যায়। স্বাভাবিক বায়ুচাপে স্ফুটনাঙ্কের মান জলের 100°C, কিন্তু যদি বায়ুচাপ বৃদ্ধি করার জন্য প্রেশার কুকারে একটি ক্লোজ প্রেশার সিস্টেম তৈরি করা হয়, তাহলে প্রেশার কুকারে জলসহ খাদ্যবস্তু নিয়ে ঢাকনাটি বায়ুনিরুদ্ধভাবে বন্ধ করে তাপ দেওয়া হচ্ছে, তাপ প্রদান করছি বায়ুনিরুদ্ধভাবে বন্ধ করে। এর ফলে পাত্রটির অভ্যন্তরে উৎপন্ন জলীয় বাষ্প পাত্রের মধ্যে জমা হতে থাকে, এই পাত্রের ভেতরে অভ্যন্তরে পাত্রের মধ্যে জমা হতে থাকে এবং বাষ্পচাপ ক্রমশ বাড়তে থাকে। ব্যাপারটা অনেকটা দেখবে স্টিম ইঞ্জিনের মতন। আমাদের আগে স্টিম ইঞ্জিন ছিল আমাদের, এখন ইউজ করা হয় না, স্টিম ইঞ্জিনের মতন। তাহলে বায়ুনিরুদ্ধভাবে বন্ধ থাকায় কী হয়, ভেতরের অতিরিক্ত জলীয় বাষ্প বাইরে বেরিয়ে আসতে পারে না এবং পাত্রের অভ্যন্তরের দেওয়ালে চাপ প্রয়োগ করে। এই যে পাত্র, তার অভ্যন্তরের দেওয়ালে চাপ প্রয়োগ করে। চাপ বৃদ্ধি পাওয়ার কারণে জলের স্ফুটনাঙ্ক কী হয়, তখন কি হয়, 100 থেকে দেখো 120 থেকে 140°C তাপমাত্রা পর্যন্ত উঠে যাচ্ছে। এই অতিরিক্ত চাপ আরও যাতে বেশি বৃদ্ধি না হতে পারে, একটা নির্দিষ্ট প্রেশার পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে, তা নাহলে কী হবে, এটা বিস্ফোরণ হয়ে ফেটে যেতে পারে। তার জন্য কি দেখো, একটা পিন ভাল্ব বা সেফটি ভাল্ব ইউজ করা হয়েছে এখানে। সেই সেফটি ভাল্বটা কী করে, কাজ কি, অতিরিক্ত চাপ যাতে আরও বেশি বৃদ্ধি পেয়ে বিস্ফোরণ না ঘটে যায়, তাই একটা সেফটি ভাল্ব ইউজ করা হয়। এই সেফটি ভাল্ব প্রয়োজন মতো অতিরিক্ত চাপ বের করে দেয়। সেফটি ভাল্বটা এমনভাবে তৈরি করা হয় যে ভেতরের বাষ্পচাপ 2 বায়ুমণ্ডলীয় চাপের সমান হয়। কি বললাম, 2 বায়ুমণ্ডলীয় চাপের সমান হয়। তাহলে এই হচ্ছে কার্যনীতি। এর ফলে কি হয়, যখন ভেতরের টেম্পারেচারটা বেশি বেড়ে যাচ্ছে তখন কি হয়, এর ফলে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সেদ্ধ হতে পারে। তাহলে এটা হলো প্রেশার কুকারের কার্যনীতি। একজন স্টুডেন্ট আমাকে ইউটিউবে কমেন্ট করেছিল, যে একটি প্রশ্ন জিজ্ঞেস করেছিল, সেটা জানতে চেয়েছিল, তার উত্তরটা তোমাদেরকে আমি বলে দিই। 8C সম্ভবত। পারদ থার্মোমিটারের কুণ্ডে ভিজে কাপড় জড়িয়ে রাখলে কী ঘটনা ঘটে? খুব ভালো প্রশ্ন। আমরা কি জানি, পারদ তাপের সুপরিবাহী, তাই তো? তাহলে কি লিখবে, পারদ তাপের সুপরিবাহী হওয়ায় থার্মোমিটারের কুণ্ডে ভিজে কাপড় জড়িয়ে রাখলে উষ্ণতার পার্থক্যের দরুন তাপীয় আদান প্রদান শুরু হয়।
ভিজে কাপড়ের জলকুণ্ড ও কুণ্ডে থাকা পারদের মধ্যে যে তাপীয় আদান প্রদান হয় সেটিকে বাইরে থেকে পরিমাপ করা সম্ভব হয় না, কারণ এক্ষেত্রে ভিজে কাপড়ের জলকুণ্ড ও কুণ্ডে থাকা পারদ থেকে লিন তাপ শোষিত হয়ে বাষ্পীভূত হয়। কার দ্বারা হয়? থার্মোমিটার কুণ্ড দ্বারা। এর ফলে পারদের উষ্ণতা কমে পারদ সূত্র নিচে নেমে আসে, অর্থাৎ তাপমাত্রা পুনরায় স্বাভাবিক জায়গায় পৌঁছে যায়। বুঝতে পারলে? তাহলে এই প্রশ্নটা তোমরা করে নেবে। এই দুটো বিষয় নিয়ে তোমাদের আজকে আলোচনা করলাম। এছাড়া স্ফুটনাঙ্ক থেকেও অনেক বিভিন্ন প্রশ্ন আসে। আমি তোমাদের একদিন দুটো ক্লাস তোমাদের প্রশ্ন উত্তর পর্ব নেব, তখন তোমাদের এই বোধমূলক প্রশ্নগুলো বা প্রয়োগমূলক প্রশ্নগুলো নিয়ে আরও বেশি করে আলোচনা করব। আজকে এটুকুই। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ ক্লাস। সাবধানে থাকবে, বাইরে বেরোবে না। গুড বাই।